মাঝরাতে হাইওয়েতে আটকে পড়া মেয়েকে অচেনা ব্যক্তি বলল, আমার সাথে চলো। তারপর যা হলো তা কেউ ভাবতেও পারেনি। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের লখনৌ হাইওয়ের একটি সত্য ঘটনা, যেখানে রাতের অন্ধকারে হাইওয়ের চারদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল এবং রাস্তার ধারে তৈরি একটি ছোট ধাবার হলুদ আলো অন্ধকারের সাথে লড়াই করার চেষ্টা করছিল। সেই ধাবার বাইরে একটি মেয়ে দাঁড়িয়েছিল, নয়না। ভয়ে নয়, শীতে তার হাত কাঁপছিল। সে তার ব্যাগটি বুকের সাথে শক্ত করে ধরেছিল, যেন ওটাই তার সাহস। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, কিন্তু চোখের অস্থিরতা তার চেয়েও গভীর ছিল। তখনই হঠাৎ তার সামনে একটি কালো রঙের এসইউভি এসে দাঁড়াল। গাড়ি থেকে এক যুবক দরজা খুলে নামল এবং শান্ত গলায় বলল, যদি ভরসা থাকে তবে আমি আপনাকে যেখানে যেতে চান সেখানে পৌঁছে দিতে পারি। নয়না তার দিকে তাকাল, তারপর নির্জন রাস্তার দিকে, তারপর নিজের কাঁপতে থাকা হাতের দিকে। সে বুঝতে পারছিল না এই অজনবী বা অচেনা ব্যক্তির ওপর ভরসা করবে কিনা। বন্ধুরা, কিছু মুহূর্ত দুজনেই চুপ করে থাকল। নয়নার মনে শুধু প্রশ্ন আর প্রশ্ন, কে এই লোকটা? ভরসা করা কি ঠিক হবে? যদি এ খারাপ মানুষ হয়? কিন্তু তার কাছে অন্য কোনো উপায়ও ছিল না। সে গভীর শ্বাস নিল, যেন নিজেকে বাধ্য করছে। সে ধীরে ধীরে গাড়ির কাছে পৌঁছাল, কিন্তু বসার আগে থমকে গেল। সেই মুহূর্তে তার চোখের সামনে কয়েক ঘন্টা আগের ঘটনাগুলো ভেসে উঠল। প্রায় ৩ ঘন্টা আগে লখনৌ শহরের একটি শান্ত অ্যাপার্টমেন্টে রাত ছিল একেবারে স্বাভাবিক। নয়না নিজের ঘরে বসে পরের দিনের ফাইলগুলো দেখছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল এবং জানালার পর্দা হালকা হালকা নড়ছিল। তখনই তার ফোন হঠাৎ বেজে উঠল। স্ক্রিনে কোনো নাম ছিল না, শুধু একটি অজানা নম্বর। সে প্রথমেই এড়িয়ে যাওয়ার কথা ভাবল, কিন্তু কল আসতেই থাকল। শেষ পর্যন্ত সে ফোন ধরল। হ্যালো। কিছু সেকেন্ড ওপাশে নিস্তব্ধতা ছিল। তারপর একটি গম্ভীর এবং দ্রুত গলায় বলা আওয়াজ শোনা গেল, আপনি কি নয়না বলছেন? আপনাকে এখনই বেরোতে হবে, দেরি করবেন না। নয়না অবাক হয়ে গেল। কি বলছেন? কি হয়েছে? কিন্তু ওপাশ থেকে শুধু এটুকুই বলা হলো, আপনি পৌঁছালে সব বুঝতে পারবেন। আর কল কেটে গেল। ফোন কাটতেই ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। নয়না কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকল, যেন আশা করছিল কলটা আবার আসবে। তার বুক ধকধক করছিল। কিছু না জেনেও তার মনে হচ্ছিল ব্যাপারটা খুব গুরুতর। সে জল খেল, নিজেকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু অস্থিরতা কমল না। কিছু মিনিট সে সোফায় বসে থাকল। তারপর হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, এখনই বেরো। সে তাড়াতাড়ি ব্যাগ নিল, জরুরি জিনিসপত্র রাখল, ফোন চার্জার নিল এবং কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রাত তখন প্রায় 11:30। সে নিজের গাড়ি নিয়ে রাস্তায় ছিল। শহরের আলো পেছনে ফেলে আসছিল আর সামনে লম্বা হাইওয়ে ছড়িয়েছিল। ড্রাইভ করতে করতে সে বারবার সেই নম্বরে কল করার চেষ্টা করছিল, কিন্তু ফোন বন্ধ আসছিল। প্রতি মিনিটে তার অস্থিরতা বাড়ছিল। প্রায় 1 ঘন্টা পর হাইওয়ে একেবারে জনশূন্য হয়ে গেল। তখনই হঠাৎ গাড়িটি হালকা ঝটকা দিল। নয়না ভাবল রাস্তা হয়তো খারাপ, কিন্তু কিছু সেকেন্ড পর ইঞ্জিনের শব্দ বদলে গেল। সে গতি কমাল। তারপর গাড়িটি জোরে কেঁপে উঠে ধীরে ধীরে থেমে গেল। সে ভয় পেয়ে আবার স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল। ড্যাশবোর্ডে লাল সতর্ক সংকেত জ্বলছিল। সেই মুহূর্তে সে বুঝতে পারল সে পুরোপুরি একা। সে ফোন দেখল, নেটওয়ার্ক নেই, চারদিকে ঘন অন্ধকার। তখনই তার নজর গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা 3টে লোকের ওপর, যারা তার গাড়ির দিকে তাকাচ্ছিল। তাদের মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু তাদের ভঙ্গি স্বাভাবিক ছিল না। তাদের মধ্যে একজন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। নয়নার হার্টবিট বেড়ে গেল। সে তখনই ব্যাগ নিল, গাড়ি লক করল এবং দূরে দেখা যাওয়া হালকা আলোর দিকে হাঁটতে শুরু করল। হয়তো কোনো ধাবা ছিল। সে দ্রুত পায়ে হাঁটতে লাগল। পেছনে ফিরে তাকানোর সাহস পেল না। কিছু মিনিট পর সে ধাবায় পৌঁছে গেল। সেখানে মানুষের উপস্থিতি তাকে কিছুটা স্বস্তি দিল, কিন্তু ভয় তখনও ভেতরে ছিল। সে একটি চেয়ারে বসে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল। সেই সময় ধাবার কোণে দাঁড়িয়ে থাকা কালো এসইউভিতে বসে থাকা যুবক আরব তাকে মন দিয়ে দেখছিল। সে পরিষ্কার বুঝতে পেরেছিল যে মেয়েটি কোনো বড় বিপদে পড়েছে। কিছুক্ষণ পর সে গাড়ি থেকে নামল, ধাবার মালিকের সাথে কিছু কথা বলল এবং দূরত্ব বজায় রেখে নয়নার কাছে এলো। আপনার গাড়ি কি খারাপ হয়ে গিয়েছে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। নয়না মাথা নাড়ল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। আরব বলল, রাতে এখানে মেকানিক পাওয়া যাবে না, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
একথা শুনে নয়নার মুখে আবার দুশ্চিন্তা ফিরে এলো। তার কাছে অপেক্ষা করার সময় ছিল না। কিছুক্ষণ ভেবে আরব বলল, যদি আপনি চান তবে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। এখন সিদ্ধান্ত পুরোপুরি নয়নার হাতে ছিল। সে ধাবার আলো, নির্জন রাস্তা এবং নিজের ভেতরে ওঠা ভয়কে অনুভব করল। তারপর ধীরে ধীরে মাথা তুলে প্রথমবার তার চোখের দিকে তাকাল। সে সেখানে কোনো তাড়াহুড়ো, লোভ বা অদ্ভুত ভাব দেখল না, শুধু শান্ত ভরসা। নয়না কিছু সেকেন্ড খোলা দরজার দিকে তাকিয়ে থাকল, তারপর ব্যাগ শক্ত করে ধরল এবং গাড়ির সামনের সিটে বসল। দরজা বন্ধ হতেই বাইরের শব্দগুলো ফিকে হয়ে গেল। আরব ড্রাইভিং সিটে বসল, সিট বেল্ট লাগালো এবং গাড়ি ধীরে ধীরে হাইওয়েতে এগিয়ে যেতে লাগল। কিছু মিনিট দুজনের মধ্যে পুরোপুরি নিস্তব্ধতা ছিল, শুধু ইঞ্জিনের শব্দ আর বাইরে দিয়ে চলে যাওয়া হেডলাইটের আলো। নয়না জানালার বাইরে তাকাচ্ছিল, কিন্তু তার মন রাস্তায় ছিল না, ছিল মনের ভেতর চলতে থাকা ভয় আর প্রশ্নের ওপর। সে জানত না এই সফর তাকে কোথায় নিয়ে যাবে। সে শুধু এটুকুই জানত যে পেছনে ফেরা এখন সম্ভব নয়, এবং সে বুঝতেই পারেনি যে এই রাতটি তার জীবনের সবচেয়ে বড় শুরু হতে চলেছে। বন্ধুরা, গাড়ি এখন স্থির গতিতে নির্জন হাইওয়েতে এগিয়ে চলছিল। বাইরে অন্ধকার আগের মতোই ঘন ছিল, কিন্তু নয়নার ভেতরের ভয় কিছুটা বদলে গিয়েছিল। আগে সে পুরোপুরি একা ছিল, এখন একজন অচেনা ব্যক্তি তার সাথে ছিল, আর এই ব্যাপারটি তাকে কিছুটা স্বস্তিও দিচ্ছিল, আবার অস্বস্তিও। গাড়ির ভেতর হালকা উষ্ণতা ছিল, যার ফলে তার কাঁপতে থাকা হাতগুলো ধীরে ধীরে শান্ত হতে লাগল। কিন্তু মন তখনও অস্থির ছিল। আরাফ কোনো কথা না বলে রাস্তায় মন দিয়ে গাড়ি চালাচ্ছিল, যেন সে জানত যে এই সময়ে বেশি প্রশ্ন করা ঠিক হবে না। কিছু মিনিট পর সে ধীরে ধীরে গ্লাভ বক্স খুলল এবং জলের বোতল বের করে তার দিকে বাড়িয়ে দিল। জল খেয়ে নিন, হয়তো ভালো লাগবে, সে তার দিকে না তাকিয়েই বলল। নয়না হালকা ধন্যবাদ বলে বোতলটি ধরল। জল খাওয়ার সময় সে বুঝল তার গলা শুকিয়ে গিয়েছিল। বোতল ফেরত রেখে সে জানালার বাইরে তাকাল। রাস্তায় দূর দূর পর্যন্ত কোনো গাড়ি ছিল না, শুধু মাঝে মধ্যে পেছন থেকে আসা ট্রাকের তীব্র আলো কিছু সেকেন্ডের জন্য গাড়ির ভেতরে ঝিলিক দিয়ে গায়েব হয়ে যাচ্ছিল। তার নজর বারবার ফোনের দিকে যাচ্ছিল। সে স্ক্রিন দেখল, এখনও নেটওয়ার্ক নেই। সে সেই অজানা নম্বরটি আবার ডায়াল করার চেষ্টা করল, কিন্তু কল লাগল না। সে ফোনটি কোলে রেখে চোখ বন্ধ করল, যেন নিজেকে সামলাচ্ছে। আরাব একবার তার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। কিছুক্ষণ পর সে শুধু বলল, ভয় পাবেন না, আমরা পৌঁছে যাব। এই বাক্যটি সাধারণ ছিল, কিন্তু তার স্বরে এমন এক ভরসা ছিল যে নয়না প্রথমবার সিটে হেলান দিয়ে দীর্ঘশ্বাস নিল। প্রায় আধ ঘন্টা পর রাস্তায় হালকা কুয়াশা জমতে লাগল। আরাফ গাড়ির গতি কমিয়ে দিল এবং সাবধানে চালাতে লাগল। গাড়ির বাইরে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছিল। সেই শান্ত পরিবেশে নয়না হঠাৎ জিজ্ঞেস করল, আপনি কি প্রায়ই রাতে ড্রাইভ করেন? আরাফ হালকা হাসল, কিন্তু তার নজর রাস্তাতেই ছিল। দরকার হলেই করি, না হলে রাতের রাস্তা মানুষকে বেশি ভাবতে বাধ্য করে, সে বলল। এই উত্তর শুনে নয়না কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে হল এই লোকটা কম কথা বলে, কিন্তু যা বলে তাতে গভীরতা থাকে। কিছুক্ষণ পর সামনে টোল প্লাজার আলো দেখা গেল। দীর্ঘ সময় পর এত আলো দেখে নয়নার অদ্ভুত স্বস্তি হল। গাড়িটি টোলের কাছে আসতেই তার ফোনে হঠাৎ নেটওয়ার্কের দুটি ছোট সিগন্যাল এলো। সে তখনই সেই নম্বরটি ডায়াল করল। বুক এত জোরে ধরফর করছিল যে সে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল। এইবার কল লেগে গেল। ওপাশ থেকে সেই গম্ভীর আওয়াজ এলো, কিন্তু এইবার আগে থেকেও বেশি ব্যস্ততায়। আপনি কতদূর পৌঁছালেন? ডাক্তার অপেক্ষা করছেন, অবস্থা স্থিতিশীল, কিন্তু দেরি করবেন না। এটুকুই শুনে নয়নার চোখে জল চলে এলো। সে কিছু জিজ্ঞেস করার আগেই কল কেটে গেল। ফোন নিচে রাখতেই তার হাত কাঁপতে লাগল। এখন সে বুঝতে পারল ঘটনা অত্যন্ত গুরুতর। আরব তার দিকে তাকালো, কিন্তু প্রশ্ন করল না। কিছু সেকেন্ড পর নয়না নিজেই বলল, আমাকে হাসপাতালে পৌঁছতে হবে, যত দ্রুত সম্ভব। তার গলায় আতঙ্ক স্পষ্ট ছিল। আরব কোনো নাটকীয়তা ছাড়াই শুধু মাথা নাড়ল এবং বলল, আমরা সময় মতো পৌঁছে যাব। এরপর সে গাড়ির গতি বাড়িয়ে দিল। সেই মুহূর্তে নয়নার প্রথমবার মনে হল যে সে এই সফরে একা নয়। রাত ধীরে ধীরে কাটছিল। আকাশের এক প্রান্তে হালকা সাদা আভা দেখা যাচ্ছিল, যা ভোরের সংকেত দিচ্ছিল। দীর্ঘ সময় পর নয়নার মনে হল হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর রাস্তায় পুলিশ চেকিং দেখা গেল। ব্যারিকেড ছিল এবং গাড়ি থামানো হচ্ছিল। আরব গাড়ি ধীর করল।
একজন পুলিশকর্মী জানালার কাছে এসে সাধারণ জিজ্ঞাসাবাদ করলেন। তার নজর নয়নার ওপর পড়ল, যাকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল। তিনি শুধু বললেন, সাবধানে যান, এবং তাদের যেতে দিলেন। গাড়ি আবার গতি পেল। এখন ট্রাকের সংখ্যা বাড়ছিল এবং রাস্তা আর আগের মতো নির্জন ছিল না। ক্লান্তি ধীরে ধীরে নয়নার ওপর ভর করছিল। সারা রাতের দুশ্চিন্তা এখন শরীরে প্রভাব ফেলছিল। সে মাথা সিটে হেলিয়ে চোখ বন্ধ করল। কিছু মিনিটের মধ্যেই তার নিঃশ্বাস ধীর হয়ে এলো, যেন সে হালকা ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। আরাফ গাড়ির মিউজিক আরও কমিয়ে দিল, যাতে তার ঘুম না ভাঙে। বাইরে ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ছিল। গাছগুলোর ছায়া এখন পরিষ্কার দেখা যাচ্ছিল এবং আকাশ গাঢ় নীল থেকে হালকা নীলে বদলাচ্ছিল। হাইওয়ে এখন আর ভয়ানক লাগছিল না, কিন্তু সেই রাতের সফর এখনও শেষ হয়নি। কারণ আসল কারণ, যা নয়নাকে মাঝরাতে ঘর থেকে বেরোতে বাধ্য করেছিল, তা এখন পুরোপুরি সামনে আসতে চলেছিল। সেই সময় গাড়ি যখন শহরের সীমানার কাছে পৌঁছচ্ছিল, নয়নার ফোন আবার বেজে উঠল। এইবার স্ক্রিনে সেই নম্বরটিই জ্বলছিল, কিন্তু কলের শব্দে এমন অস্থিরতা ছিল যে তার বুক কেঁপে উঠল। সে তক্ষুনি ফোন তুলল। হ্যালো। তার নিজের আওয়াজই কাঁপছিল। ওপাশ থেকে ডাক্তারের গম্ভীর গলা ভেসে এলো। আপনি কি নয়না বলছেন? রোগীকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আপনাকে দ্রুত পৌঁছতে হবে। এইটুকু শুনেই তার নিঃশ্বাস যেন আটকে গেল। এখন সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। ব্যাপারটি শুধু গুরুতর ছিল না, জীবন মরণের মাঝে ছিল। ফোন কাটতেই সে কিছুক্ষণ স্থবির হয়ে বসে থাকল। তার চোখ দুটো শূন্য হয়ে গেল, যেন মস্তিষ্ক হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর ধীরে ধীরে তার চোখের পাতা থেকে জল পড়তে লাগল। সে জল আটকানোর চেষ্টা করল না। আরাফ গাড়ি চালাতে চালাতে তার দিকে তাকালো এবং এইবার চুপ থাকতে পারল না। সব ঠিক আছে তো? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল। নৈনা উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। কিছু সেকেন্ড পর নিজেকে সামলে নিয়ে সে বলল, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্টে আহত হয়েছে, লাত থেকে হাসপাতালে আছে, অপারেশন শুরু হতে চলেছে। এ কথা বলতেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সে কেঁদে ফেলল। গাড়ির ভেতর ভারী নিস্তব্ধতা নেমে এলো। বাইরে ভোরের আলো বাড়ছিল, কিন্তু ভেতরের পরিবেশ তখনও রাতের মতোই ভারী ছিল। আরফ কিছু না বলে গাড়ির গতি বাড়িয়ে দিল, যেন সে কথা দিয়ে নয়, সময় কমিয়ে সাহায্য করতে চাইছে। কিছুক্ষণ পর সে শুধু বলল, আমরা সময়মতো পৌঁছে যাব। এই সাধারণ বাক্যটি সেই মুহূর্তে নৈনার কাছে সবচেয়ে বড় আশা হয়ে দাঁড়াল। সে চোখ বন্ধ করে নিঃশব্দে কাঁদতে থাকল। বাইরে সূর্য ধীরে ধীরে উঠছিল, কিন্তু তার মনে তখনও অন্ধকার ছিল। প্রায় 15 মিনিট পর আরব রাস্তার ধারে একটি ছোট রেস্ট পয়েন্টে গাড়ি থামাল। সে ইঞ্জিন বন্ধ করল এবং শান্ত স্বরে বলল, আপনার একটু জল খাওয়া উচিত, চাইলে 2 মিনিট বাইরে আসতে পারেন। নৈনা প্রথমে চুপ ছিল, কিন্তু তারপর অনুভব করল তার মাথা ভারী হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে নিচে নামল। ভোরের ঠান্ডা হাওয়া এখন ভয়ানক নয়, বরং স্বস্তিদায়ক লাগছিল। সে মুখে জল দিল, দীর্ঘশ্বাস নিল এবং কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল, যেন নিজেকে শক্ত করছে। আরফ কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল, তাকে বিরক্ত না করে অপেক্ষা করছিল। সে না বেশি সহানুভূতি দেখালো, না কোনো আজেবাজে কথা বলল। তার এই সারল্যই নৈনাকে এক অদ্ভুত ভরসা দিচ্ছিল। কিছু মিনিট পর দুজনেই আবার গাড়িতে বসল এবং সফর শুরু হলো। এখন রাস্তায় ট্রাফিক বাড়ছিল, শহর কাছে আসছিল, যা নৈনার জন্য স্বস্তিও ছিল, আবার অস্থিরতাও ছিল। প্রতিটি সিগন্যাল তার কাছে লম্বা মনে হচ্ছিল। কিছুক্ষণ পর ফোন আবার বাজল। এইবার তার মায়ের প্রতিবেশীর কল ছিল। সে ভয় পেয়ে ফোন ধরল। ওপাশ থেকে আওয়াজ এলো, ভয় পেও না, অপারেশন শুরু হয়েছে, ডাক্তাররা চেষ্টা করছেন। এটা শুনেই নৈনা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। ভয় এখনও শেষ হয়নি, কিন্তু আশার একটি কিরণ অবশ্যই দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে ধন্যবাদ বলে ফোন রেখে দিল। আরব হালকা স্বরে জিজ্ঞেস করল, আপনি রাতে একা বেরোনোর সিদ্ধান্ত কিভাবে নিলেন? নৈনা কিছুক্ষণ চুপ থেকে জানালার বাইরে তাকিয়ে বলল, যখন নিজের কেউ বিপদে থাকে তখন ভয় পরে মনে আসে। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু সত্যি ছিল। আরব মাথা নাড়ল, যেন সে এই অনুভূতি বোঝে। কিছু রাস্তা দায়িত্ব ঠিক করে দেয়, সে বলল। গাড়ির ভেতর আবার নিস্তব্ধতা নামল, কিন্তু সেটা অস্বস্তি করছিল না। এটি এমন এক নীরবতা যেখানে ভরসা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল। এখন রাস্তার দুই পাশে দালান কোঠা দেখা যাচ্ছিল। দোকানের শাটার খুলছিল, মানুষ তাদের দিন শুরু করছিল
এবং শহর জেগে উঠছিল। নৈনার বুক আবার দ্রুত ধরফর করতে লাগল। সে ফোনটা শক্ত করে ধরল, যেন ওটাই তার একমাত্র সাহারা। অবশেষে দূরে হাসপাতালের বড় বোর্ড দেখা গেল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল। গাড়িটি গেটের সামনে থামতেই সে 1 সেকেন্ডও নষ্ট না করে সিট বেল্ট খুলল এবং দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সে প্রায় দৌড়তে দৌড়তে ভেতরের দিকে এগিয়ে গেল। পেছনে দাঁড়িয়ে আরব তাকে যেতে দেখছিল, কিন্তু সে তাকে থামাল না। সে জানত যে এখন এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হাসপাতালের ভেতর হতে চলেছে, যেখানে আগামী কিছু মিনিট ঠিক করবে এই রাতটি শুধু ভয়ের স্মৃতি হয়ে থাকবে নাকি স্বস্তির শুরু হবে। বন্ধুরা, হাসপাতালের ভেতর পা রাখতেই নৈনা এক অন্য জগতের অভিজ্ঞতা পেল। বাইরে সকাল হয়ে গিয়েছিল, কিন্তু ভেতরে সময় যেন থমকে গিয়েছিল। সাদা দেওয়াল, তীব্র আলো, নার্সদের ছোটাছুটি আর স্ট্রেচারের শব্দ, সবকিছু মিলে এমন এক পরিবেশ তৈরি করছিল যেখানে শ্বাস নেওয়াও ভারী মনে হচ্ছিল। সে সোজা রিসেপশনে পৌঁছে হাঁপাতে হাঁপাতে তার ভাইয়ের নাম বলল। নার্স দ্রুত কম্পিউটারে দেখলেন এবং এমার্জেন্সি ওয়ার্ডের দিকে ইশারা করলেন। নৈনা প্রায় দৌড়তে দৌড়তে সেদিকে গেল। করিডরের শেষে সে তার মাকে চেয়ারে বসে থাকতে দেখল। তার মুখ সারা রাত জেগে থাকা আর কান্নার কারণে ফুলে গিয়েছিল। নৈনাকে দেখেই তিনি তক্ষুনি উঠলেন এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সেই এক মুহূর্তে দুজনের সবটুকু শক্তি ভেঙে গেল। নৈনাও বাচ্চার মতো কেঁদে ফেলল। মা কাঁপানো গলায় জানালেন যে অপারেশন চলছে এবং ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করছেন। এটা শুনেই নৈনা চোখ বন্ধ করল এবং প্রথমবার তার মনে হল যে সে সঠিক সময় পৌঁছে গিয়েছে। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারের দরজা খুলল এবং একজন ডাক্তার বাইরে এলেন। দুজনেই তখনই উঠে দাঁড়ালেন। ডাক্তারের মুখের গাম্ভীর্য দেখে নয়নার বুক আবার কাঁপতে লাগল। তিনি শান্ত স্বরে জানালেন যে চোট গভীর ছিল, কিন্তু সময়মতো চিকিৎসা শুরু হওয়ায় আশা ভালো। আগামী কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। এটা শুনেই নয়নার চোখ কৃতজ্ঞতায় ভরে গেল। সে হাত জোর করে ধন্যবাদ জানাল এবং দেওয়ালের সাথে হেলান দিল। তার পায়ে আর শক্তি অবশিষ্ট ছিল না। সারা রাতের ধকল একসাথে শরীরে ভর করেছিল। তখনই তার মনে পড়ল যে আরব বাইরেই হবে। সে দ্রুত হাসপাতালের গেটের দিকে গেল। আরব নিজের গাড়ির কাছে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। তাকে দেখেই সে কল কেটে দিল। সব ঠিক আছে তো? সে জিজ্ঞেস করল। নয়না হালকা হাসির সাথে মাথা নাড়ল এবং বলল, অপারেশন চলছে, ডাক্তার আসার কথা শুনিয়েছেন। তার মুখে প্রথমবার স্বস্তি স্পষ্ট দেখা যাচ্ছিল। আরব শুধু বলল, ভালো কথা, কিন্তু তার চোখেও স্বস্তি ফুটে উঠেছিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ দাঁড়িয়ে থাকল। সকালের রোদ এখন হালকা উষ্ণতা দিচ্ছিল। রাতের ঠান্ডা যেন পেছনে ফেলে এসেছে। নয়না ধীরে ধীরে বলল, আপনি না থাকলে হয়তো আমি এখানে সময় মতো পৌঁছাতে পারতাম না। আরফ তখনই উত্তর দিল, একে অনুগ্রহ বলবেন না, শুধু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে হয়েছিল। তার কথাগুলো সহজ ছিল, কিন্তু তাতে গভীরতা ছিল। নয়নার মনে হল এই মানুষটি বাইরে থেকে যতটা মনে হয় তার থেকেও বেশি বুদ্ধিমান। কিছুক্ষণ পর আরফ পাশের ক্যান্টিন থেকে দুটো চা নিয়ে এলো। দুজনেই হাসপাতালের সিঁড়িতে বসল। প্রথমবার পরিবেশ কিছুটা হালকা লাগল। নয়না অনুভব করল রাতের ভয় এখন ধীরে ধীরে কাটছে। কথাবার্তা সাধারণ বিষয় শুরু হলো, রাস্তা, আবহাওয়া, তারপর ধীরে ধীরে জীবনের দায়িত্বে গিয়ে পৌঁছাল। আরফ কম কথা বলত, কিন্তু যা বলত তা সরাসরি মনে গিয়ে লাগত। তার কোনো তাড়া ছিল না, যেন সে শুধু এটা নিশ্চিত করতে চেয়েছিল যে এখন সবকিছু ঠিক আছে। এরই মধ্যে ভেতর থেকে একজন নার্স দৌড়াতে দৌড়াতে এলেন এবং নয়নাকে খুঁজতে লাগলেন। অপারেশন সফল হয়েছে, তিনি বললেন। এটা শুনেই নয়নার চোখ দিয়ে খুশির জল বেরিয়ে এলো। সে তক্ষুনি মাকে জড়িয়ে ধরল। এত ঘণ্টা ধরে যে ভয় ভেতরে জমা ছিল তা এক মুহূর্তে গলে গেল। তার মনে হল যেন সারা পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। সে ঘুরে আরফকে দেখল, যে কিছুটা দূরে দাঁড়িয়ে হাসছিল। সে তার কাছে গেল এবং কিছু না ভেবেই হাত জোর করে ধন্যবাদ জানাল। আরফ কিছুটা অস্বস্তিতে পড়ে বলল, এখন সব ঠিক আছে, এটাই যথেষ্ট। কিছুক্ষণ পর যখন পরিবেশ শান্ত হল, আরফ বলল যে তাকে এখন বেরোতে হবে। এটা শুনেই নয়নার হঠাৎ অদ্ভুত এক শূন্যতা অনুভব হল। সারা রাত সাথে থাকা মানুষটি এখন চলে যাচ্ছে। সে হালকা স্বরে বলল, অন্তত আপনার নম্বরটা দিন। আরব হাসল, ফোন বের করে নম্বর সেভ করে দিল। যাওয়ার আগে সে একটা কথা বলল, মাঝে মাঝে জীবন আমাদের হঠাৎ থামিয়ে দেয়, যাতে আমরা সঠিক রাস্তায় মোড় নিতে পারি। এই বলে সে গাড়িতে বসল। নয়না সেখানেই দাঁড়িয়ে তাকে যেতে দেখছিল। তার মনে হল এই দেখা হওয়াটা সাধারণ ছিল না, কিন্তু সে বুঝতে পারছিল না কেন।
হয়তো এই কারণ ভয় আর ভরসার মাঝে শুরু হওয়া এই সফর এখন এক অচেনা সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছিল, আর সে নিজেও জানত না যে এই গল্প এখানেই শেষ হবার নয়। পরের কয়েকদিন হাসপাতালেই কাটল। নয়নার ভাই এখন বিপদমুক্ত এবং ধীরে ধীরে জ্ঞান ফিরছিল। মায়ের মুখেও এখন চিন্তার বদলে স্বস্তি দেখা যাচ্ছিল। সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছিল, কিন্তু নয়নার ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। প্রতিদিন বিকেলে যখন সে একটু অবসর পেত, তার মন অজান্তেই সেই রাতের দিকে চলে যেত। নির্জন হাইওয়ে, ধাবার আলো এবং সেই অচেনা মানুষটি যে কোনো স্বার্থ ছাড়াই তার পাশে দাঁড়িয়েছিল। তৃতীয় দিন বিকেলে তার ফোন বাজল। স্ক্রিনে আরবের নাম দেখে সে কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর কল ধরল। সব ঠিক আছে তো? ওপাশ থেকে সেই শান্ত আওয়াজ এলো। এটি শুধু একটি সাধারণ প্রশ্ন ছিল, কিন্তু তাতে অকৃত্রিম উদ্বেগ লুকিয়েছিল। নয়না হালকা হাসির সাথে বলল, হ্যাঁ, এখন সব ঠিক আছে। এরপর কিছু সেকেন্ড দুজনেই চুপ থাকল, কিন্তু এই নিস্তব্ধতা অস্বস্তিকর ছিল না। যেন দুজনের মাঝে অনেক কিছু না বলা থাকলেও বোঝা যাচ্ছিল। সেই দিনের পর মাঝে মাঝে ফোনে কথা হতে লাগল। রোজ নয়, দীর্ঘও নয়, শুধু খোঁজ খবর, ওষুধের সময় বা সেই ঠিকমতো ঘুমাতে পারছে কিনা তা জানতে চাওয়া। এই ছোট ছোট বিষয়গুলো ধীরে ধীরে এক গভীর ভরসা তৈরি করে দিল। কিছুদিন পর আরব হাসপাতালে এলো। তার হাতে ফল আর কিছু বই ছিল। সে আগের মতোই সহজ ছিল, যেন সে বিশেষ কোনো কাজ করেনি। সে নয়নার ভাইয়ের সাথে কথা বলল, তাকে হাসানোর চেষ্টা করল এবং পরিবেশ হালকা করে দিল। নয়নার মাও তার সাথে কথা বললেন এবং যাওয়ার সময় ধীর গলায় বললেন, ছেলেটা ভালো, চোখে সততা আছে। এটা শুনে নয়না চুপ করে থাকল, কিন্তু তার মনে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। হয়তো প্রথমবার সে অনুভব করল যে আরব এখন তার জন্য শুধু সাহায্যকারী কোনো অচেনা মানুষ নয়। কিছুদিন পর ভাই হাসপাতাল থেকে ছুটি পেল। বাড়িতে আবার জীবন ফিরে এলো। সেই বিকেলে আরবের ফোন এলো। সে জিজ্ঞেস করল যদি সময় থাকে তবে কোথাও যাবে কিনা। নয়না একটু ভাবল, তারপর জিজ্ঞেস করল, কোথায়? আরব হালকা স্বরে বলল, যেখান থেকে সব শুরু হয়েছিল। সে বুঝে গেল, সেই হাইওয়ে থাবা। পরের দিন দুজনেই গাড়ি নিয়ে সেই রাস্তায় বেরোল। এইবার রাত ছিল না, ছিল ঝলমলে রোদ আর পরিষ্কার আকাশ। সেই রাস্তা এখন আর ভয়ানক লাগছিল না। ধাবায় পৌঁছে নয়না কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকল। তার মনে পড়ল কিভাবে সে সেই জায়গায় ভয়ে কুঁকড়ে বসেছিল। ধাবার মালিক তাদের চিনে ফেললেন এবং হেসে বললেন, সব ঠিক হয়ে গিয়েছে তো? নয়না হাসতে হাসতে মাথা নাড়ল। চা খেতে খেতে কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। তারপর আরব ধীর স্বরে বলল, আমি রাতে একটা কথা বলতে পারিনি। নয়না অবাক হয়ে তার দিকে তাকাল। সে জানালো যে সে পেশায় একজন ডাক্তার এবং সেই হাসপাতালেই কাজ করে যেখানে তার ভাই ভর্তি ছিল। সে সেই রাতে শহরে ফিরছিল যখন সে ধাবায় নয়নাকে দেখেছিল। হাসপাতাল থেকে তাকে আগেই খবর দেওয়া হয়েছিল যে একটি সিরিয়াস কেস আসছে, কিন্তু সে জানত না যে সেই মেয়েটিই রাস্তায় তার সাথে দেখা হবে। সে হালকা হাসল এবং বলল, হয়তো ভাগ্য চেয়েছিল যে আমাদের আগে রাস্তায় দেখা হোক, হাসপাতালে নয়। এটা শুনে নয়না কিছুক্ষণ কিছু বলতে পারল না। হঠাৎ সেই রাতের সব ঘটনা যেন এক নতুন আলোয় পরিষ্কার হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, তাহলে আপনি জানতেন যে আমাকে দ্রুত পৌঁছানো কতটা জরুরি ছিল? আরফ মাথা নাড়ল। কিন্তু সাহায্য এই জন্য করিনি, সাহায্য করেছিলাম কারণ আপনি সত্যিই একা ছিলেন। তার কথা শুনে নয়নার চোখ ভিজে এলো। সে অনুভব করল এই সম্পর্কটি সহানুভূতি থেকে নয়, বরং বোঝাপড়া থেকে তৈরি হয়েছে। সময়ের সাথে সাথে দেখা হওয়া বাড়ল, কথাবার্তা গভীর হল। কোনো ঘোষণা ছাড়াই দুজনেই একে অপরের জীবনের অংশ হয়ে গেল। কিছু মাস পর আরফ তার বাবা মায়ের সাথে নয়নার বাড়িতে এলো। কথাবার্তা সহজ ছিল, পরিবেশ সাধারণ ছিল, কিন্তু আবেগ ছিল শক্তি। দুই পরিবারই দ্রুত বুঝে নিল যে এই সম্পর্ক বাধ্যবাধকতা নয়, ভরসা আর সম্মানের উপর ভিত্তি করে তৈরি। বিয়ে হলো খুব সাধারণভাবে, শুধু নিজেদের মানুষদের মাঝে। 7 পাকে ঘোরার সময় নয়নার মনে সেই রাতটিই ঘুরছিল, যখন সে ভয়ে কাঁপতে কাঁপতে ধাবায় পৌঁছেছিল। সে মনে মনে ভাবল যে যদি সেই রাতে সে ভয়ের কারণে থেমে যেত, তবে হয়তো জীবনের সবথেকে সুন্দর অধ্যায় কখনো শুরুই হতো না। কিছু মাস পর এক বিকেলে দুজনেই আবার সেই হাইওয়ে দিয়ে যাচ্ছিল।
সূর্য ডুবছিল এবং রাস্তা সোনালি আলোয় ঝলমল করছিল। নয়না জানালার বাইরে তাকিয়ে বলল, এখন বুঝতে পারছি সব বাধা খারাপ হয় না। আরও ভাসল এবং বলল, মাঝে মাঝে ভেঙে যাওয়া গাড়ি সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। গাড়ি এগিয়ে চলল, কিন্তু এইবার পথ লম্বা মনে হচ্ছিল না, কারণ এখন সাফার একা ছিল না। হয়তো এটাই জীবনের সবথেকে বড় সত্যি। আমরা গন্তব্যে পৌঁছানোর জন্য বেরোই, কিন্তু রাস্তা আমাদের সেই মানুষের কাছে পৌঁছে দেয় যে সারা জীবনের গন্তব্য হয়ে যায়। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শেখা যায় যে জীবনের প্রতিটি বাধা খারাপ হয় না। অনেক সময় সেই সমস্যাটি, যা সেই সময়ে ভয়ানক মনে হয়, পরে আমাদের সবথেকে বড় খুশির কারণ হয়ে দাঁড়ায়। যদি সেই রাতে নয়না সাহস না করত বা ভরসা না করত, তবে হয়তো সব কিছু অন্যরকম হতো। জীবন সোজা হয় না, কিন্তু সঠিক সময় নেওয়া একটি সাহসী সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। তবে যদি আপনি সেই অচেনা ছেলেটির জায়গায় হতেন, তবে কি মাঝরাতে নির্জন হাইওয়েতে আটকে পড়া কোনো অচেনা মেয়েকে সাহায্য করতেন? আর যদি আপনি সেই মেয়েটির জায়গায় হতেন, তবে কি কোনো অজানবি বা অচেনা ব্যক্তির সাথে তার গাড়িতে বসতেন? আপনার বিচার কমেন্টে অবশ্যই লিখবেন। আর যদি এই গল্প আপনার মন ছুঁয়ে যায়, তবে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সেভ সোসাইটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আবার দেখা হবে নতুন এক সত্য, আবেগঘন এবং অনুপ্রেরণামূলক গল্পের সাথে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন।